আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে আম গাছে আমরা কী ধরনের পরিচর্যা করব। বিভিন্ন সময় জানুয়ারি মাসে আম গাছের পরিচর্যা নিয়ে আমি মাল্টিপল ভিডিও করেছি। আজকের ভিডিওতে একটু ডিফারেন্ট হবে, কারণ আজকের ভিডিওতে আমি ছাদ বাগান বা যারা মাটির মধ্যে গাছ লাগান অথবা যারা পাহাড়ি এলাকায় আম বাগান করেন সবার জন্যই টিপস থাকবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে আপনার গাছে যদি মুকুল আসে তাহলে কি করবেন, মুকুল না আসলে মুকুল নিয়ে আসার জন্য কি করবেন, কি ধরনের সার প্রয়োগ করবেন, কী ধরনের পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হয় এবং সেগুলো থেকে বাঁচার জন্য কি করবেন, পানির ব্যবস্থাপনা কীরকম রাখবেন এবং অন্যান্য আরও কিছু টিপস। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, যেহেতু আজকে অনেক ইনফরমেশন আমি ভিডিওতে দিব, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আমি পুরো ভিডিওতে ব্লক বাই ব্লক একটার পর একটা পার্ট বলবো। আপনার পার্টিকুলার যেই পরিচর্যাটা গাছে করা প্রয়োজন আপনি শুধু সেই অংশটাও চাইলে টেনে দেখতে পারেন। বন্ধুরা, এখন জানুয়ারি মাসের মাঝামাঝি চলছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি। অনেক গাছেই এখন আপনারা লক্ষ্য করবেন মুকুল আসা শুরু হয়ে গেছে, বা না আসলেও কিছুদিনের মধ্যেই গাছে মুকুল আসা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছের মধ্যে একটা গাছে শুধু মুকুল আসা শুরু হয়েছে, বাকি যে 3টা গাছ রয়েছে সেগুলোতে এখনও মুকুল আসেনি। সবার প্রথমে আমি এই জানুয়ারি মাসে আপনাদেরকে গাছ ছাঁটাইয়ের বিষয়ে বলতে চাচ্ছি। যারা টার্গেট রেখেছেন এই বছরে আপনাদের গাছ থেকে ফুল এবং ফল নেবেন, তারা অবশ্যই এই জানুয়ারি মাসে কখনোই আপনাদের গাছকে ছাঁটাই করবেন না, কোনো প্রকার ডাল ছাঁটাই করবেন না। হ্যাঁ, যদি কোনো মরা বা রোগাক্রান্ত ডাল থাকে সেই ডালগুলো আপনারা অবশ্যই ছাঁটাই করে দেবেন, না হলে ওই ডাল থেকে পুরো গাছের মধ্যে আস্তে আস্তে রোগবালাই ছড়িয়ে পড়বে। আর আপনি যদি টার্গেট রাখেন এই বছরে আপনি কোনো ফুল বা ফল নেবেন না গাছ থেকে, তাহলে চাইলে আপনারা গাছ যদি খুব বেশি বড় হয়ে থাকে ছাঁটাই করে দিতে পারেন, অথবা গাছকে শেপে নিয়ে আসার জন্য গাছকে ছাঁটাই করে দিতে পারেন। এরপর চলে আসি গাছের পানির ব্যবস্থাপনা নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে জেনে থাকি আম গাছে জানুয়ারি মাস ডিসেম্বর মাসে কোনো প্রকার পানি প্রয়োগ করা যাবে না। কথাটা পার্শিয়ালি সত্য। যারা সমতল ভূমিতে আমের বাগান করেন তারা সাধারণত নভেম্বর মাস থেকেই গাছে পানি দেওয়া বন্ধ করে দেবেন। এমনকি জানুয়ারি মাসেও খুব একটা পানি দেবেন না। যদি আপনার গাছে মুকুল চলে আসে তাহলে আপনারা পানি দেওয়া শুরু করবেন বা সেচ দেওয়া শুরু করবেন। আর যারা ছাদ বাগান করেন বা পাহাড়ির এলাকায় ঢালের মধ্যে বাগান করেন তাদেরকে অবশ্যই সারা বছরই পানি দিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে পানির পরিমাণ একটু কম দিবেন, কারণ মাটির মধ্যে যে গাছগুলো থাকে বিশেষ করে সমতল ভূমিতে সেইখানে গাছের শেকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে। গাছের যে প্রয়োজনীয় পানি তা গাছ মাটি থেকে নিয়ে নিতে পারে, কিন্তু বিশেষ করে ছাদ বাগান বা পাহাড়ি এলাকার ঢালে আসলে যেহেতু পানি খুব একটা আটকে থাকে না, এই গাছগুলোকে আমাদেরকে প্রতিনিয়তই পানির যোগান দিতে হবে। তবে হ্যাঁ, আমরা অল্প পরিমাণে পানি দেব, কম পানি দেব, একেবারে গাছকে শুকিয়ে ফেলবো না, এতে করে হিতে বিপরীত হতে পারে, গাছ মারা যেতে পারে। আর ছাদ বাগানীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যাদের গাছে মুকুল চলে এসেছে তারা রেগুলার গাছে সেচ দিবেন বা পানি দিবেন, আর যাদের গাছে এখনও মুকুল আসেনি তারা অল্প পরিমাণ করে পানি প্রতিদিন দিবেন। তবে আপনার পাত্র যদি খুব বড় হয়ে থাকে, যেমন আমার যে পাত্রগুলো রয়েছে অনেক বড় সাইজের গ্রোয়িং ব্যাগ, এগুলোর মধ্যে আমি 3 থেকে 4 দিন পর পর অল্প পরিমাণে পানি প্রয়োগ করি। এরপর চলে আসি কী ধরনের সার আমরা এই জানুয়ারি মাসে আমাদের আম গাছে প্রয়োগ করব। যারা সমতল ভূমিতে বাগান করেন তারা অবশ্যই সুষম একটা খাবার এই জানুয়ারি মাসে প্রয়োগ করবেন। তবে লক্ষ্য রাখবেন খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যাতে সেখানে না থাকে। ডিএপি রাসায়নিক সারটা যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। জৈব সার আপনারা দিতে পারেন। যারা ছাদ বাগানে আম গাছ লাগিয়েছেন তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। অতিরিক্ত নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এখন আপনারা প্রয়োগ করবেন না। কী ধরনের খাবার প্রয়োগ করবেন সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা, আমার যেই 4টি আম গাছ রয়েছে সেই আম গাছের জন্য আমি আজকে খাবার প্রস্তুত করছি। জানুয়ারি মাসে আমার মতন এরকম খাবার আপনারা চাইলে প্রস্তুত করে দিতে পারেন। তবে নভেম্বর মাসে যদি আপনারা অলরেডি আমার প্রিভিয়াস ভিডিও থেকে সার দিয়ে থাকেন, এই সময়ে চাইলে আপনারা কিছু কিছু সার স্কিপ করতে পারেন বা পরিমাণে কমও দিতে পারেন। সো আসুন আমরা জেনে নিই আমার এখানে কি কি ধরনের ফার্টিলাইজার রয়েছে। প্রথমে এখানে আমি 5 কেজি পরিমাণের জৈব সার নিয়েছি। এটি কেনা জৈব সার, আপনারা চাইলে ঘরে তৈরি কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন।
তবে চেষ্টা করবেন এই সময়ে গোবর সার যদি ব্যবহার করেন একটু কম পরিমাণে ব্যবহার করার জন্য। আপনারা যদি আমার মতন এরকম মিশ্রণ তৈরি করতে চান, এখানে গোবর সার আপনারা সর্বোচ্চ 2 কেজির মতো নেবেন। এরপর রয়েছে আমাদের জিঙ্ক ফার্টিলাইজার। জিঙ্ক ফার্টিলাইজারটা এই সময় খুবই ইম্পর্টেন্ট আম গাছের জন্য, গাছকে শক্তপোক্ত করার জন্য, রোগবালাই থেকে বাঁচানোর জন্য। এবং পাশাপাশি পটাশিয়াম, লাল পটাশ যেটা, সেটাও রয়েছে। লাল পটাশটাও এখন গাছকে স্ট্রং করার জন্য, গাছে পানি সঞ্চালন বৃদ্ধি করার জন্য, গাছে ফল এবং ফুল নিয়ে আসার জন্য হেল্প করবে। এক্স্যাক্টলি গাছে ফুল এবং ফল নিয়ে আসতে হেল্প করবে না, কিন্তু গাছকে হেলদি থাকতে হেল্প করবে, যেটা আপনার গাছের জন্য উপকারী। গাছে যখন ফুল ফল আসবে, হেলদি গাছে অবশ্যই আপনার ফুল ফল বেশি আসবে। এরপর রয়েছে ফসফেট ফার্টিলাইজার। ফসফেট ফার্টিলাইজারটাই এখন সবচাইতে ইম্পর্টেন্ট। যারা নভেম্বর মাসে ফসফেটের যোগান হিসেবে হাড়ের গুঁড়া ব্যবহার করেছেন, তারা চাইলে এখন এই ফসফেট রাসায়নিক সারটা ব্যবহার নাও করতে পারেন। এখানে আমি টিএসপি ফার্টিলাইজার নিয়েছি। আর যদি আপনি নভেম্বর মাসে কোনো ফার্টিলাইজার না প্রয়োগ করে থাকেন, তাহলে এখন চাইলে আপনারা ফসফেট সার ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি অনুখাদ্য হিসেবে অর্গানিক অনুখাদ্য, হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্টের একটি মিশ্রণ। বাজারে এটি অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় এখন। রয়েছে বোরন সার। বোরন সার এখন খুবই ইম্পর্টেন্ট। বোরন সার আপনাকে হেল্প করবে গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করার জন্য এবং পরাগরেণুর সংখ্যাও বৃদ্ধি করার জন্য। এতে করে আপনার গাছে যে ফুল আসবে, সেখান থেকে ফলে পরিণত হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এছাড়াও গাছে আমি কিছু সামান্য পরিমাণ ক্যালসিয়ামের সোর্স হিসেবে এখানে ঝিনুকের গুঁড়া নিয়েছি এবং রেড কালার এই সারটা হলো 80% সালফার ফার্টিলাইজার। আপনার মাটিতে যদি আপনার মনে হয় হালকা পাতলা ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এটি স্কিপও করতে পারেন। আবার ফাঙ্গাসের অ্যাটাক না হলেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটি আপনাদের গাছকে সালফারের যোগান দিবে, যা গাছের পাতার হেলথ ভালো রাখতে সাহায্য করে। সো মোটামুটি এই ফার্টিলাইজারগুলোই আমি এখানে নিয়েছি। এবার পরিমাণটা বলে দিচ্ছি। 5 কেজি নিয়েছি জৈব সার এবং অন্যান্য যত ফার্টিলাইজার রয়েছে সবগুলো নিয়েছি আমি 100 গ্রাম করে। পটাশিয়ামটা একটু বেশি নিয়েছি, 150 গ্রামের মতন। আর এই বোরন সারটা নিয়েছি 50 গ্রামের মতন। এই 5 কেজির টোটাল মিশ্রণ, আমি যদি এখানে টোটালটা মিশ্রণ করি তাহলে 6 কেজির মতন হবে। এই 6 কেজি ফার্টিলাইজার আপনারা মোটামুটি 6 থেকে 7টি গাছে দিতে পারবেন। আমার যেহেতু 4টি আম গাছ রয়েছে, পার গাছে আমি 1 কেজি থেকে একটু কম পরিমাণে দিব, কারণ এখানে যেহেতু রাসায়নিক সারের পরিমাণ একটু বেশি রয়েছে। বাকি যে সারগুলো রয়েছে আমি অন্যান্য কিছু গাছ, যেমন বেগুন গাছ, লাউ গাছ, এগুলোর মধ্যে প্রয়োগ করব। আপনাদের গাছ যদি অনেক বেশি বয়স্ক হয়ে থাকে, 7-8 বছরের হয়ে থাকে, তাহলে আপনারা চাইলে এই মিশ্রণটি প্রতি হাফ ড্রামে বড় একটি গাছের জন্য 1 কেজি পরিমাণে ব্যবহার করতে পারেন। জানুয়ারির মাঝামাঝিতে আমি একবার ব্যবহার করছি, ফেব্রুয়ারির শুরুর দিকে এই সেম মিশ্রণ তৈরি করে আমি আবারও একবার গাছে সার দিব। এরপরে আসি, গাছে যদি রোগবালাই আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কী। এই সময় গাছে প্রচুর পরিমাণে হপার পোকার আক্রমণ হয়। হপার পোকা যে কাজটি করে, গাছের পাতা থেকে রস খেয়ে নেয়। এতে করে গাছটা দুর্বল হয়ে যায়। প্লাস এর উপরের লেয়ারে আপনারা দেখবেন কালো কালো একটা ছত্রাকের মতন পড়ে। সো হপার পোকা এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে, যার উপরে ছত্রাকটা মূলত বাসা বাঁধে। এই ধরনের ক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব, এই 2 ধরনের ফাঙ্গাসনাশকই রয়েছে। এই ধরনের কোনো মিশ্রণ ফাঙ্গাসনাশক গাছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন। 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণে এই ফাঙ্গাসনাশক আপনারা গাছে স্প্রে করবেন। এছাড়াও আমি আপনাদেরকে সার তৈরি করার সময় একটু আগে যেই 80% সালফার দেখালাম, এটিও কমার্শিয়ালি যারা সমতল ভূমিতে বাগান করেন তারা স্প্রে করতে পারেন। 80% সালফার 5 গ্রাম পরিমাণে 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। বাগানিরা কিন্তু এটি স্প্রে করে, এটি তারা থিওভিট নামে গাছে স্প্রে করে থাকে। বাট থিওভিট কিন্তু কোনো পার্টিকুলার ছত্রাকনাশক না, ওইটা একটা ব্র্যান্ড। এটি মূলত 80% সালফার। আপনারা এই 80% সালফার থিওভিট ছাড়াও আরও বিভিন্ন নামে মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন। আর এই 80% সালফারটা আপনারা যদি স্প্রে করতে পারেন, আপনাদের একটি উপকার হবে, আপনাদের গাছে পোকামাকড়ের আক্রমণ অনেক কমে যাবে। কারণ ম্যাক্সিমাম পোকামাকড়ই এই 80% সালফার বা গন্ধক যাকে বলে, এর যে কটু গন্ধ রয়েছে সেটি সহ্য করতে পারে না। সো এটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিও মোটামুটি প্রায় শেষ। লাস্টে একটা টিপস আপনাদেরকে দিচ্ছি। আপনাদের এই জানুয়ারি মাসের মাঝামাঝি বা শুরুর দিকে বা শেষের দিকে গাছে অবশ্যই সাদা পানি স্প্রে করতে হবে। অনেকেই সাজেস্ট করেন শ্যাম্পু, ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ পানির সাথে মিক্স করে গাছে স্প্রে করার জন্য। এটা মূলত রিজন হলো গাছের উপরে যে ধুলোবালি ময়লাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ধুয়ে ফেলার জন্য। এগুলো আমাদের গাছের
শালক সংশ্লেষণে ব্যাঘাত ঘটাবে, গাছ খাবার কম তৈরি করবে, গাছ স্ট্রং কম হবে, গাছে যথেষ্ট পরিমাণ ফার্টিলাইজার দিলেও খুব একটা ভালো কাজ হবে না। সো আপনারা এই সাদা পানি দিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন। রাজশাহীতে যারা বাগান করে তারা কিন্তু এরকম সাদা পানি দিয়ে কিছুদিন পরপরই গাছকে ধুয়ে দেয়। জানুয়ারি মাসে আম গাছের পরিচর্যা নিয়ে এগুলোই ছিল আমার এবারের টিপস। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। যারা ছাদ বাগান বা সমতল ভূমিতে বাগান করতে চান তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর আম গাছ নিয়ে স্পেশাল যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।